আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভূষণের প্রতি মেঘনাদ কবিতায় আপনার মাইকেল মধুসূদন দত্ত একটা কবিতার লাইন এভাবে লিখেছিল, নাই শিশু লঙ্কাপুরে একথা শুনে হাসিবে। অর্থাৎ যখন মেঘনাদ অস্ত্রহীন ছিল, লক্ষণ যখন তার সাথে এই অস্ত্রহীন লোকের সাথে যুদ্ধ করতে চাইল, তখন মেঘনাদ বলেছিল যে আমাকে অস্ত্রাগারে যেতে দাও, ওখান থেকে অস্ত্র সজ্জিত হয়ে আসি, তোমার সাথে সম্মুখ সমর হবে, মানে সম্মুখে যুদ্ধ হবে। তো তখন মানে ও লক্ষণ অস্বীকার করলো, লক্ষণ এতে রাজি হলো না। তখন মেঘনাদ ক্ষোভ প্রকাশ করে বলল, নাহি শিশু লঙ্কাপুরে একথা শুনে হাসিবে। মানে এই যে অস্ত্রহীন লোকের সাথে যুদ্ধ করে বীর হওয়ার যে চিন্তাভাবনা, এ কথা শুনে হাসবে। তখন কবিতার লাইনটা ঠিক এরকমই ছিল। তো এখন ভারতবাসী এই বাংলাদেশের ক্ষেত্রে একই রকম শব্দ ব্যবহার করছে, বা যে নিউজটা এখন বলবো সেটা শুনে ঠিক ওই রকম, যে মানে নাহি শিশু ভারতবর্ষে একথা শুনে হাসিবে। যখন বাংলাদেশ থেকে একের পর এক সামরিকভাবে ভারতকে প্রতিহত করা হবে, তাদের সাথে যুদ্ধ করা হবে, মানে এদের হয়েছে যে লুঙ্গি তো ঠিক রাখতে পারে না, যুদ্ধটা কি করবে। মানে এরকম হয়েছে যে অস্ত্র তো আগে মানে ঠিকঠাক করে রাখতে হবে, তারপরে না যুদ্ধ অস্ত্র ব্যবহার করবে। দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের সবচেয়ে সিকিউর যে অঞ্চল, সেই অঞ্চল থেকে অস্ত্র চুরি হচ্ছে। যে অস্ত্রগার থেকে, নিরাপদ জায়গা থেকে অস্ত্র চুরি হয়ে যাচ্ছে, এদেশের বাহিনীগুলো, এদেশের সরকার সেটা প্রতিহত করতে পারছে না, বা সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এরা লোকের সাথে যুদ্ধ করবে, মানে যুদ্ধ হতে পারে, এটা গৃহযুদ্ধ হতে পারে, দেশের লোক দেশের লোককে মেরে ফেলবে, ধ্বংস করে দেবে, এই যুদ্ধেও হতে পারে। কিন্তু ভারতের সাথে যুদ্ধে জেতার তো কোনো প্রশ্নই আসে না। এই কথার বা বাকযুদ্ধে বা কথায় 10তলা বিল্ডিং গড়ার মতো এই ওটা ছাড়া আর কোনো কিছু নয়। এটা আমরা ভালো মতোই জানি, বুঝি, এটা বলার অপেক্ষা রাখে না। নিউজ যেটা বলছি সেটা শুনে তো ভারতবাসী হাততালি মানে তো দিচ্ছেই, মানে মিউজিয়ামে যে ড্যান্স তো দিবেই, যে এরাই এত বড় বড় কথা কিভাবে বলে, যে এদের স্ট্রং রুম থেকে অস্ত্র চুরি হয়ে যায়, অথচ এরা কেউ জানে না কী পরিমাণ অস্ত্র থাকে, সেটা জানেই না। মানে এদের এমন একটা দুরবস্থার মধ্য দিয়ে, আপনারা জানেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের, সেখানে স্ট্রং রুম থেকে অত্যাধুনিক অস্ত্র চুরি হলে চেপে রাখে সরকার। 2 দিন পরে যখন মিডিয়াতে এটা চলে আসে বা মিডিয়া চাপাচাপি শুরু হয়, তখন বাংলাদেশের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আমার জীবদ্দশায় আমি এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা পৃথিবীর আর কোনো দেশে দেখি নাই। যে ওই যে আমরা সাহিত্যে খেলা, যখন একটা কবিতা সাহিত্য পড়েছিলাম প্রমোদ চৌধুরী, তো উনি বলেছিলেন যে কোকিলের মানে কান্নায়ও গান, মানে হাসিতেও গান, দুঃখেও গান, সুখেও গান। তা বিষয়টা হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অবস্থা ঠিক ওই রকম, সবসময় গানের উপরেই থাকেন, অর্থাৎ সবসময় হাসির উপরেই থাকেন। উনি কোনো কিছু সিরিয়াসলি নেন না। যে দেশ যে একটা এভাবে করে সিরিয়াসনেস না থাকার কারণে দেশ যে একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটা নিয়ে ওনার ভেতরে সিরিয়াস নেই। যখন খুব চাপাচাপি করলো, তখন 2 দিন পরে স্বভাব সুলভ চটুল কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু বিষয়টি নিয়ে তোলপাড় হলে তিনি দাবি করেন কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা সরকার নিশ্চিত নয়। আবার একই সঙ্গে তিনি বলেছেন ঘটনার তদন্তে বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করছে, চুরি হয়েছে কিনা নিশ্চিত নয়, আবার ঘটনার তদন্তে বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করছে। বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গা থেকে ভারী নেথাল আর্মস খোয়া যাওয়ার পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা তেমন মানে বিচলিত নন, যেমনটা বিচলিত ছিলেন না এর আগে। যেমন গত বছরে আগস্টে লুট হওয়া পুলিশ ও SSF এর ভারী অস্ত্রগুলো চুরি হওয়া নিয়ে, লুট হওয়া নিয়ে, বিমানবন্দরের মতো সুরক্ষিত ভল্ট থেকে যে অস্ত্রগুলো পাওয়া গেছে, আইন অনুযায়ী সে ধরনের অস্ত্র তোমার সিভিলিয়ান ব্যবহারের অনুমতি নেই। 9mm মানে ক্যালিবারের অস্ত্রগুলো শুধু বিশেষায়িত বাহিনী ব্যবহার করতে পারে। আবার পুলিশ বা অন্য যে কোনো বাহিনী এত কম সংখ্যক অস্ত্র কেনে না। তাহলে ভল্টে কি আরও অনেক বেশি অস্ত্র ছিল, বা ভল্টে কি অন্য কোনো তৃতীয় পক্ষ সন্ত্রাসী গোষ্ঠী
কিনলো, এটা কিন্তু এখন ভাবার বিষয়। যদি এগুলো পুলিশ বা অন্য কোনো বাহিনীর জন্য আনা হয় তাহলে সেখানে কত অস্ত্র ছিল, এটা সরকারের কাছে লিপিবদ্ধ হওয়ার কথা। তা বলেন, হাসবে না কেন? তো অস্ত্র লুঙ্গিই তো ধরে রাখতে পারে না, লুঙ্গিই তো লোকে খুলে নিয়ে যায়। অর্থাৎ অস্ত্রাগার থেকে, মানে এরকম স্ট্রং রুম থেকে, পুলিশ SSF থেকে অস্ত্র লুট হয়ে যায়, অথচ বাংলাদেশের সরকার এটা জানে না। তাহলে এর চেয়ে মানে হাস্যকর আর কী হতে পারে? এ তো ভারত হাসবে, এরা কি আমাদের সাথে যুদ্ধ করবে? তো নিজেই লুঙ্গি ঠিক করে রাখতে পারে না। যাক, এখানে কি বিষয়টা আরও জানতে হবে একটু, যে বিমানবন্দরের স্ট্রং রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার এত সিকিউর, সে জায়গাটা এত নিরাপদ, এবং এখানে মানে যে কোনো লোক ঢুকতে পারে না। যেখানে কর্মচারীরা ঢুকতে হলে এত ব্যবস্থা যে একাধিক সংস্থার কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে 24শে অক্টোবর এই ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির ঘটনা ঘটে। ওই দিনেই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি বা জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জিডিটি দায়ের করেন সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন। তবে চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসে 2রা নভেম্বর। মানে আজকের পত্রিকার খবরে বলা হয়েছে আগুন লাগার 6 দিন পর, মানে 24শে অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা কার্গো কমপ্লেক্সের এই স্ট্রং রুম পরিদর্শন করেন। সে সময় তারা স্ট্রং রুমের আগ্নেয়াস্ত্র ভল্টের লক খোলা দেখতে পান। এর ভেতরে রাখা ট্রাঙ্কটি ছিল ভাঙা। সে সময় ভল্টের 21টি আগ্নেয়াস্ত্র দেখতে পান কর্মকর্তারা। সেগুলোর মধ্যে 3টি অস্ত্রের পেছনে আংশিক ফোড়া ছিল, 18টি অস্ত্র ছিল বাক্সবন্দি। পরে ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুমে আবার সিলগালা করা হয়। এই হলো অবস্থা। এখান থেকে অস্ত্র চুরি হয়েছে। এরপরে আর কি বলার কিছু থাকে? আমার বলার কিছু ছিল না, শুধু ভারতবাসীর হাততালি চেয়েছে দেখলাম। বিষয়টি এরকমই হয়েছে। বাংলাদেশের অবস্থা যে আস্তে আস্তে কত মানে নৃশংস বর্বরতার দিকে যাচ্ছে, সেটা মানে যারা এটা নিয়ে ভাবে না, শুধুমাত্র পজিটিভ দিকগুলো দেখে এবং পেছনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটছে, এই ধরনের অস্ত্র লুট হওয়া, এগুলো দেখে না, তাদের জন্য আমার কোনো আর বক্তব্য নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।